আমাদের জীবনে প্রত্যেকেরই ইচ্ছা থাকে কোটিপতি হওয়ার, বড়লোক হওয়ার। কিন্তু এই পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই এই ইচ্ছা পূরণ হয় না, কেননা কেউ বা গরিব এবং কেউ বা মধ্যবিত্ত। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমএনডি স্টোরি। গরিব মধ্যবিত্ত এই পর্যায় থেকে কীভাবে সেই কোটিপতি হওয়ার জায়গায় যেতে পারবো এবং কতটুকু ধৈর্য, মনোবল, ইচ্ছা এবং বয়স কতটা ম্যাটার করে, সেটা আজ তোমরা এই মুভি দেখলে বুঝতে পারবে। না, আজ কিন্তু কাল্পনিক মুভি নয়, সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি। ভিডিওর শেষের দিকে আমি তোমাদের ছেলেটার আসল ছবি দেখিয়ে দেব, তো বুঝতেই পারছো মুভিটা কতটা মোটিভেশনাল। তো এমনই একটা অসাধারণ মুভি নিয়ে এমএনডি স্টোরি প্রেজেন্টস দ্য বিলিয়নিয়ার। সালটা 2000। টম নামের এই ছেলেকে দেখা যায় যে সেই শহরের সবথেকে বড় ব্যাংকের লোন নেওয়ার জন্য আসে। তো টম সেখানকার একজন ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে। সে ব্যাংক কর্মকর্তাটি বলে, তোমার অভিভাবক কোথায়? আমরা বাচ্চাদের লোন দেই না। টম কর্মকর্তাটিকে অতীতের কিছু ঘটনা বলে, আর মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় টম একটি কম্পিউটার ক্লাসে, কিন্তু ক্লাস করার বদলে সে কম্পিউটারে গেম খেলতে থাকে এবং তার সাথে আরেকজন বন্ধু যার নাম জ্যাক, সে কম্পিউটারে গেম খেলতে থাকে। তারা গেম খেলার সময় জ্যাক টমকে মেসেজ দেয় যে টম অনেক ক্যারেক্টার ও গেমের বিভিন্ন জিনিসপত্র জিতে ফেলেছে, জ্যাক সেগুলো কিনতে চায়। টম 4টা ম্যাটেরিয়ালস অর্থাৎ গেমের উপকরণগুলো 1 লক্ষ টাকায় বিক্রি করবে বলে দেয়। জ্যাক তাতে রাজি হয়ে যায় এবং ব্যাংকে টাকা পাঠানোর জন্য জ্যাক টমের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চায়। টম এতে খুশি হয়ে ঘরে গিয়ে তাড়াতাড়ি তার আঙ্কেলের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জ্যাককে পাঠিয়ে দেয়, কারণ তার থেকে তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। জ্যাক টমকে 1 লাখ টাকা পাঠিয়ে দেয়। টম তার আঙ্কেলকে নিয়ে ব্যাংকে যায় এবং টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে নেয়। টাকাগুলো দেখে তাদের দুজনের চোখ জল করে। টম ভাবে গেমের 4টা জিনিস বিক্রি করার জন্য যদি 1 লাখ টাকা হয়, তাহলে সে বেশি করে বিক্রি করলে সে তো কোটিপতি হয়ে যাবে। এই বুদ্ধি করে সে নিয়মিত তার গেমের উপকরণগুলো বিক্রি করতে শুরু করে এবং সে টাকাগুলো দিয়ে সে একটা নতুন গাড়ি কিনে। তারপর থেকে টম তার গাড়ি নিয়ে স্কুলে যাওয়া আসা করত। একদিন সে তার গাড়িটা নিয়ে স্কুলে আসে এবং একটা জায়গায় এসে পার্কিং করে। টমকে প্রধান শিক্ষক ডাকে। প্রধান শিক্ষক টমকে বলে, তুমি স্কুলের ফি পর্যন্ত দিতে পারো না এবং এই গাড়ি কোথা থেকে আসলো, আর তোমাকে এখানে গাড়ি রাখতে কে বললো? তোমার অভিভাবককে ডাকবো কি? টম তো ঠান্ডা গলায় বলে, স্যার, পরিবারকে ডাকার কি প্রয়োজন? আপনার কয় টাকা লাগবে বলুন, এবং স্কুলের কোনো মেরামত কাজের টাকা লাগলে আমার থেকে নিয়ে নিন না। প্রধান শিক্ষক তার কথা না শুনে তার ভাইয়ের মতো হতে বলে, কারণ তার ভাই এই স্কুল থেকে পড়ালেখা করে বিদেশে চাকরি করে। টম স্যারের কথা শুনে চলে যায়। স্কুলে টমের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম লিন। টম তার গাড়ি লিনকে দেখিয়ে ইমপ্রেস করতে থাকে, আজকালকার পোলাপান। তো টম লিনকে বাড়ি পৌঁছে দেয় এবং গভীর রাতে ঘরে ফিরে আসে টম। টমের বাবা কিন্তু এতে খুব রাগান্বিত হয়ে যায়। টমের বাবা বলে, গাড়িকে ফেরত দিয়ে টাকাগুলো দিয়ে পড়াশোনার খরচ চালাও। কিন্তু টম তার বাবার কথা না শুনে গেম খেলা চালিয়ে যায়। দিনের পর দিন চলে যেতে থাকে। টম এখন বড় হয়ে গেছে। সে এখন হায়ার স্টাডির জন্য পরীক্ষা দিলে দেখা যায় পরীক্ষায় সে ফেল করেছে। সারাদিন গেম খেললে তো ফেল হওয়ারই ছিল, কিন্তু টম এতে কোনো টেনশন নেয় না, যেন সে ফেলই করেনি। সে তো গেম খেলতেই থাকে। মার্কেটে একটা নতুন প্লে স্টেশন নামের গেমিং ডিভাইস আসে। টম সেটাকে কিনতে যায় এবং শুনে সেটার দাম 50,000 টাকা। টম টাকা বেশি হলেও গেমিং ডিভাইসটা কিনে ফেলে। টমের বাবা যখন এটা শুনে প্রচণ্ড রেগে যায়, কেননা টমকে পড়াশোনা করানোর জন্য তার বাবা অনেক ধার কর্জ নিয়েছিল, আর এখানে টম অনেক টাকা দিয়ে বেকার জিনিসপত্র কিনে বেড়াচ্ছে। টম তার বাবার দুঃখ বুঝে এবং সামনে পড়ালেখা করার চিন্তা করে, কিন্তু অ্যাডমিশনের জন্য তার থেকে 18,000 টাকা লাগবে, কিন্তু তার কাছে ছিল 12,000 টাকা। বাকি টাকাগুলো জোগাড় করতে সে গেম খেলতে বসে, কিন্তু সে যখন গেমে ঢুকে তখন তার হুশ উড়ে যায়। দেখা যায় সেই গেমিং কোম্পানি টমের অ্যাকাউন্ট ডিলিট করে দিছে, কেননা টম তার গেমের জিনিসপত্রগুলো গেমের ভিতর নিয়মকানুনের মধ্যে বিক্রি না করে সেগুলোকে গেমের বাইরে অনেকের কাছে বিক্রি করে। এতে তার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হয়। টম তো প্রচুর হতাশ হয়ে যায়। একটা বড় জায়গা ছিল তার টাকা কামানোর, কিন্তু সেটাও হাতছাড়া হয়ে যায়। টমের মনে পড়ে সে দোকানদারটা টমকে বলেছিল প্লে স্টেশন গেমিং ডিভাইস যেহেতু নতুন, তাই সব দিকে বেশি সেল হচ্ছে। তখন টম একটা বুদ্ধি করে, সে অনেকগুলো গেমিং ডিভাইস কিনে বিক্রি করবে। টম সেই দোকানদারের সাথে কথা বলে এবং তার থেকে 50টা গেমিং ডিভাইস কেনার কথা বলে কম দামে। দোকানদারটা রাজি হয় এবং টম সেগুলোকে ঘরে নিয়ে আসে। একটাকে যখন সে প্লে করতে যায়, তখন দেখে ডিভিডি গার্ডটা ভাঙা, নড়বড় অবস্থা। টম সেগুলোকে ফেরত দিতে গেলে দোকানদার বলে, কম দামে এই কোয়ালিটির মাল পাওয়া যাবে, জোড়া তালে দিয়ে কাজ চালিয়ে যাও। টম তার টাকা ফেরত চাইলে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দোকানদারটা টমকে মেরে বের করে দেয়। টম কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। টম তার গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় টমের বাবা রাস্তায় তার সাথে একসাথে বাড়ি ফিরতে থাকে। টমের বাবা বলে,
তুমি যদি এই গেমিং ডিভাইস নিয়ে ব্যবসা করতে চাও তাহলে আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। কিন্তু টম মানা করে দেয়, কেননা এমনিতে তার অনেক বড় ক্ষতি হয়েছে, সেটা তার বাবা জানে না, তাই সে চায় না তার বাবাকে কষ্ট দিতে। একদিন রাতে টম তার বাবার একটা চেইন চুরি করে একটা জুয়েলারির দোকানে বিক্রি করতে যায়। জুয়েলারির দোকানদার চেইনটার দাম 1 লাখ টাকা বলে। টম তো অবাক হয় এবং ভাবে একটা ছোট চেইনের দাম যদি এত বেশি হয়, কিন্তু চেইনটার দাম ছিল আরও বেশি। দোকানদারটা তাকে ঠকিয়েছিল। টাকাগুলো দিয়ে টম হাই স্কুলে ভর্তি হয়ে যায়। ক্লাসে টমের মন বসে না। সে তার বন্ধুকে একটা ট্যাপ রেকর্ডার দিয়ে বলে, স্যারের কথাগুলো রেকর্ড করে নাও, আমি পরে শুনে নিব। সে ক্লাস থেকে বেরিয়ে পড়ে আর স্কুলের একটা অডিটোরিয়ামে যায়। সেখানে দেখে লিন একটা ড্রামার প্র্যাকটিস করতে থাকে। ঘরে ফেরার সময় টম কিছু দোকানে যায়, যেখানে বিজ্ঞান মেলার মতো সবাই নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা বিভিন্ন খাবার জিনিস তৈরি করছে। টম সেগুলো দেখতে থাকে। তখন টম দেখে একটা মেশিনের মাধ্যমে চেস্টনাট অর্থাৎ এক ধরনের বাদামকে মানুষের খাবার উপযোগী করা হচ্ছে। মেশিনটা টমের নজর কাড়ে। টম তার বাকি টাকাগুলো দিয়ে একটা চেস্টনাট বানানোর মেশিন কিনে ফেলে। পরে যেটা হওয়ার ছিল, টমের বাবা আবার টমকে বকাঝকা করতে থাকে আর বলে, এমনিতে গেমের জিনিস কিনে তোমার অনেক টাকার ক্ষতি হয়েছে, এর উপর আবার একটা মেশিন কিনে ফেলেছো, তোমার মাথা কি পুরো গেছে? টম মেশিনটা কেনার পর একটা সমস্যা থেকে যায়। টম কিন্তু জানে না মেশিনটাতে কীভাবে বাদামগুলো তৈরি করতে হয়। সে বিভিন্ন দোকানে গিয়ে দেখে যে বাদামগুলোকে কত তাপমাত্রা এবং কত সময় ধরে বানাতে হয়, সেগুলোকে সে তার মোবাইলে নোট করে নেয়। টম ঘরে এসে সেই প্রক্রিয়ায় বাদামগুলোকে তৈরি করতে থাকে, কিন্তু প্রথমে সে টেম্পারেচার বাড়িয়ে দেওয়ার কারণে বাদামগুলো ফুটতে শুরু করে এবং এদিক ওদিক পড়তে থাকে। পরের বার চেষ্টা করার পর সে বাদামগুলো তৈরি করতে পারে। বাদামগুলো কেমন হয়ে যায় সেটা দেখার জন্য টমের আঙ্কেলকে বাদামগুলো খেতে দেয়। টমের আঙ্কেল থেকে বাদামগুলো ভালো লাগে। টম তো এতে খুশি হয় এবং শহরের একটা মলে সে একটা দোকান নেয়। সেখানে সে বাদামের ব্যবসা শুরু করে। টম এবং তার আঙ্কেল মিলে শুরু করে বাদামের ব্যবসা, কিন্তু তাদের কাছে কাস্টমার আসে না, কারণ ব্যবসা করার ট্রিকগুলো তাদের জানা ছিল না। টম একটা বুদ্ধি করে, সে শহরের বিভিন্ন মার্কেটগুলোতে যায় যেখানে সবসময় ভিড় লেগে থাকে। সেখানে টম গিয়ে দেখে দোকানদারগুলো ভাই বোন ডিসকাউন্ট চলছে, এভাবে অনেক ধরনের ট্রিক খাটিয়ে তারা ব্যবসা করছে। সে কথাগুলোকে নোট করে রাখে। তখন সেখানে লিন আসে। লিন তাকে ফোন না ওঠানোর কারণ জিজ্ঞেস করে, কিন্তু টম তার ব্যবসা সম্পর্কে ভেবেই চলছিল। সে লিনের দিকে তেমন মাথা খাটায় না এবং ব্যবসা সম্পর্কে ভাবতেই থাকে। তখন টমের আঙ্কেলের কল আসে। টমের আঙ্কেল বলে, আমি সারাদিন কাস্টমার ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু একটা কাস্টমার আসেনি। টম দোকানে এসে মলের ম্যানেজারকে বলে, আমাদের এই জায়গাটা পরিবর্তন করতে হবে, আমাদের এখানে কাস্টমার আসছে না, আমরা ওই জায়গাটায় চলে যেতে চাই। কিন্তু ম্যানেজার বলে, এতে দোকান ভাড়া আরও 2000 টাকা বেশি লাগবে। টম রাজি হয়ে যায় এবং দেখা যায় সেখানেও একই অবস্থা। মানুষ তো দূরের কথা, মাছে পর্যন্ত আসে না। এরপর দিন টম তার আঙ্কেলকে দোকানে রেখে পরীক্ষা দিতে আসে, কিন্তু দেখা যায় পরীক্ষা দেওয়ার সময় তার ব্যাগ থেকে তার মোবাইল ফোনের রিং আসে। টম প্রথমে মনে করে কেউ হয়তো এমনি কল দিয়েছে, আর পরীক্ষার সময় তো এমনিও কথা বলা যাবে না। টম অনেক ভাবার পর তার ব্যাগ থেকে যখন মোবাইলটা বের করে, দেখে তার আঙ্কেল কল দিয়েছে। টিচার তাকে মোবাইলটা রেখে দিতে বলে, কিন্তু টম কিছুক্ষণ ভাবার পর সে ব্যবসাকে প্রাধান্য দেয়, অর্থাৎ পরীক্ষা না দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে তার দোকানে। টম দোকানে গিয়ে দেখে তার দোকানের সামনে ভিড় লেগে আছে। সে খুশিতে বাদামগুলো বানাতে থাকে। আজ প্রথমবার তার দোকানে ভালো ব্যবসা হচ্ছে। দিন দিন টমের বেচাকেনা বেড়েই চলছিল। বেচাকেনা বেশি হওয়ার কারণে সে আরেকটা মেশিন কিনে এবং দোকানে কিছু লোক রাখে। একদিন লিন তাকে স্কুলে নিয়মিত না আসার ও পরীক্ষার হল থেকে বেরিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করে এবং বলে, তুমি এভাবে পড়ালেখা করলে তো তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কিন্তু টম বলে, আমার থেকে শুধু আমার ব্যবসা উন্নতি করতে হবে, পড়ালেখা পরে দেখব। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন দেখা যায় তাদের মেশিনের ধোঁয়াগুলো বের হতে হতে মলের উপরের দেয়ালগুলো দাগ করে দিচ্ছে। ম্যানেজার এসে তাদেরকে সেগুলো পরিষ্কার করে দিতে বলে, না হলে তাদের দোকান ছেড়ে চলে যেতে হবে। রাত হলে টম উপরের দেয়ালটায় রং করতে থাকে। ছেলের কষ্টের কারণে টমের মা ইলবেন সেখানে আসে এবং ছেলেকে সাহায্য করতে থাকে। তখন সেখানে সিকিউরিটি গার্ড আসে। সিকিউরিটি গার্ড তাদেরকে বলে যে রাত হয়ে যাওয়ার কারণে তাদের সেখান থেকে চলে যেতে হবে, কিন্তু টম বলে, আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে রং করা, আমাকে আর কিছুক্ষণের টাইম দিন, আমি এখনই শেষ করে দিচ্ছি। কিন্তু অনেক আবদার করার পরও এবং কিছু টাকা দেওয়ার পরও সিকিউরিটি গার্ডটা তার কথা শুনে না। টম মল থেকে রেগে বের হয়ে যেতে থাকে। ইলবেন টমকে এই অবস্থা দেখে কেঁদে কেঁদে বলে, তুমি এই ব্যবসাগুলো ছেড়ে দাও, আমরা কালই চীন চলে যাব, তোমার বাবার অনেক টাকার ঋণ আছে, সেগুলোকে পরিশোধ করতে পারবো না আমরা। টম বলে, মা আমি আমার ব্যবসা ছেড়ে কোথায় যাব? কিন্তু টমের মায়ের কাঁদাকাঁদি ও আবদারে টম রাজি হয়ে যায়। এরপর দিন সকালে টমের পরিবার যখন চীনে যাওয়ার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল, টমের মাথায় তো তার ব্যবসা সম্পর্কে চিন্তাভাবনাগুলো ঘুরতে থাকে। সে তার মা বাবাকে আবার বলে, মা আমার পড়ালেখা আর বিজনেস ছেড়ে আমি চীন যেতে পারবো না। টমের মা রাজি হয় এবং টম রয়ে যায়, তার মা বাবারা চীনে চলে যায়।
এর পরের দিন যখন টম তার দোকানে যায় তখন দেখে তার সে রং করা জায়গাটা থেকে ফোটা ফোটা রং পড়ছে, কারণ জায়গাটা ভালোভাবে শুকায়নি এবং ফোটা ফোটা রঙগুলো অন্য জিনিসপত্রে পড়তে থাকে। এতে বিরক্ত হয়ে ম্যানেজার তাকে দোকান ছেড়ে যেতে বলে। যে ব্যবসার জন্য টম এত কষ্ট করেছিল সে ব্যবসা আজ ছেড়ে দেওয়ার কারণে টমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। টম সকালে উঠে দেখে তাদের বাড়ির গেটে সরকারি নোটিশ লাগানো হয়েছে, কারণ তার বাবা অনেক লোন নিয়ে রেখেছিল আর লোনগুলো পরিশোধ না করলে সরকার কিন্তু তাদের ঘর জব্দ করে ফেলবে। টম গাড়িতে লিনের সাথে কথা বলার সময় লিন তাকে কিছু সিউইড নামের এক ধরনের সামুদ্রিক মাছ জাতীয় খাবার দেয়, যেগুলো লিন তার মায়ের সাথে চীনে থাকার সময় সেখান থেকে নিয়ে এসেছিল। সেগুলো এত সুস্বাদু ছিল যে টম একটা খেয়ে সেখানকার অর্ধেক শেষ করে দেয়। এখানে টমের মাথায় একটা বুদ্ধি আসে। সে বুঝতে পারে যে শহরে এ পর্যন্ত সিউইড খাবারগুলো আসেনি, আর যেহেতু শহরে এই খাবারগুলো নেই তাই মানুষের চাহিদাও বেশি থাকবে। সেজন্য সে এই সিউইডের খাবারের ব্যবসা শুরু করতে চায়। টম তার বাদামের মেশিনগুলো বিক্রি করে কাঁচা সিউইড এবং কিছু জিনিসপত্র কিনে ফেলে। সিউইড বানানো শুরু হয়, কিন্তু বানাতে গিয়ে দেখা যায় সিউইডের আসল টেস্টটা লাগছে না এবং এদিকে সিউইডের কাঁচা মালগুলো শেষ হয়ে গেল। টম তার কম্পিউটার সহ গেমের জিনিসপত্র বিক্রি করে আরও কাঁচা সিউইড নিয়ে আসে। এভাবে একদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। টম ঘরে এসে দেখে তার আঙ্কেল ঘরে পিছলে পড়ে গেছে এবং তার মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে। টম তাড়াতাড়ি করে তার আঙ্কেলকে মেডিকেল নিয়ে যায়। এখন টম থেকে সব কাজ নিজে থেকে করতে হচ্ছিল। সে নিজেই সিউইড বানাচ্ছিল, কিন্তু তখনও সিউইডের আসল স্বাদটা তার কাছে লাগছিল না। তখন হঠাৎ টমের নিচে চোখ পড়ে, যেখানে একটা সিউইডের প্যাকেট দেখে, যেটা কালকে রাতের বৃষ্টিতে প্যাকেটটি ভিজেছিল। টম সেটাকেও ভেজে ফেলে, কিন্তু যখন সে মুখে নিয়ে সেটা টেস্ট করে সে চমকে যায়। আরে এটাই তো সেই আসল টেস্ট। টমের বুঝতে দেরি হয় না যে এগুলো একটু ঠান্ডা তাপমাত্রায় রাখতে হয়। সে এই খবরটা তার আঙ্কেলকে জানাতে মেডিকেল যায়। আঙ্কেল একটাকে অবাক হয়ে যায়। অবশেষে তারা শুরু করতে পারবে সিউইডের ব্যবসা। টম সেই ম্যানেজার থেকে অনুমতি নিয়ে আবার সেখানে দোকান খুলে এবং সেখানে সিউইডের দোকান বসিয়ে দেয় এবং শুরু করে তাদের সিউইডের ব্যবসা। শহরে যেহেতু খাবারটা নেই তাই টমের দোকানে মানুষের ভিড় লেগে থাকে। টম এখন ভেবে নেয় যে সে এত টাকা কামাই করবে যে সে তার বাবার কর্জগুলো পরিশোধ করবে আর তারা সে আগের বাড়িতেই সবাই মিলে থাকতে শুরু করবে। একদিন তার মা বাবা তাকে ফোন করে। সেদিন তার বার্থডে ছিল। তার মা বাবা বলে, বাবা স্কুলে যাও, তোমার পরীক্ষা কখন শুরু হবে? টম তার মায়ের কথায় বলে, মা সব ঠিকঠাক আছে, পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হবে। সে এভাবে কিছু মিথ্যা বলে দেয়। তার বাবা টমকে পরীক্ষা শেষ হওয়ার পর চলে আসতে বলে। টম তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আপনার কয় টাকার লোন ছিল? টম মনে করে হয়তো বেশি 1 কোটি হতে পারে, কিন্তু তার বাবা বলে আমার 40 মিলিয়ন অর্থাৎ 4 কোটি টাকার লোন, আর এটা 2000 সালের ঘটনা, তাই 4 কোটি টাকার মূল্য তখন অনেক বেশি ছিল। টম তার বাবার কথা শুনে হুঁশ হারিয়ে ফেলে। সে কর্জ পরিশোধ করার সাহস হারিয়ে ফেলে। এরপর একদিন টম ট্যাপ রেকর্ডারের গান শুনছিল। তখন ট্যাপ রেকর্ডারের ব্যাটারি শেষ হয়ে যায়। সে ব্যাটারি কেনার জন্য দোকানে যায়। তখন সে ব্যাটারির প্যাকেটে দেখে 7-11 নামের একটা কোম্পানির নাম, যেটা বর্তমানে একটা বড় দোকান কোম্পানি, যেটা বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন দেশে। টম ভাবতে থাকে, এদের কাছে যদি আমার পণ্যটা দিতে পারি তাহলে আমার পণ্য পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর বেচাও বেশি হবে। পরের দিনই টম 7-11 কোম্পানিতে যায় আর দেখে সেখানে আরেকজন তার পণ্য সম্পর্কে বলছে। টম লোকটার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে, দেখতে থাকে কিভাবে লোকটা তার পণ্য সম্পর্কে তাদের বুঝাচ্ছে। টম ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে লোকটার মতো প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পর ম্যানেজার আসে, টমকে তার পণ্য দেখাতে বলে। টম তখন ম্যানেজারকে একটা প্যাকেট দেয়। ম্যানেজার তার পণ্য দেখে বলে, প্যাকেটে কোনো সুন্দর ডিজাইন নেই, প্যাকেটের সাইজও বড়, মানুষ ছোট প্যাকেটের পণ্য পছন্দ করে, দুঃখিত আমরা আপনার পণ্য নিতে পারবো না। টম এটা শুনে খুব দুঃখ পায়। সে দুঃখে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর টম একটা দোকানে গিয়ে তার পণ্যের জন্য একটা ছোট এবং সুন্দর প্যাকেট তৈরি করে দিতে বলে। পণ্যের জন্য প্যাকেট জোগাড় করে সে আবার সে কোম্পানিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সন্ধ্যা পর্যন্ত সে ম্যানেজারের অপেক্ষা করার পরও ম্যানেজারের কোনো দেখা নেই। টম বুঝে যায় সে ম্যানেজার তার সাথে ইচ্ছা করে কথা বলছে না। টম বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় লিফটে তার সিউইডের খাবারের একটা কার্টুন সেখানে রেখে চলে যায়। সেখানে তাকে একজন ম্যানেজার লোভ সামলাতে না পারে সেখান থেকে প্যাকেট নিয়ে খাওয়া শুরু করে এবং অফিসের সবাইকে দেয়। সবাই খেতে খেতে কার্টুনে মাত্র 1 প্যাকেট বাকি রয়ে গিয়েছিল। রাতে যখন ম্যানেজার ঘরে যাওয়ার জন্য লিফটে উঠে তখন সেই প্যাকেটটি দেখতে পায় এবং সেও প্যাকেটটি খুলে খায় এবং সে মুগ্ধ হয়ে যায় এর টেস্ট দেখে। এর পরের দিনই টমকে তারা অফিসে ডাকে এবং বলে, আমাদের আপনার পণ্য ভালো লেগেছে, আমরা আপনার সাথে ডিল করতে চাই। টমের চেষ্টা এবং সাহস তোমার যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দাও। তো ম্যানেজার আরও বলে, আমাদের 1 মাসের মধ্যে 72,000 প্যাকেট লাগবে। টম অবাক হয়ে যায়। ম্যানেজার বলে, আর আমরা কাল আপনার ফ্যাক্টরিতে যাব, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা চেক করব, তারপর আমরা এই চুক্তিতে সাইন করব। টম ভয় পেয়ে যায়, কারণ সে ঘরের পেছনে একটা ছোট জায়গায় এগুলো বানায় আর ম্যানেজার বলছে ফ্যাক্টরি দেখবে।
আর এই ফ্যাক্টরি বানানোর জন্যই টম ব্যাংকের লোন নিতে যায়। আর এই দৃশ্যটাকেই মুভির প্রথমে দেখানো হয়েছিল। এই ঘটনা শুনে ব্যাংক কর্মকর্তা রাজি হয়, কিন্তু যখন দেখে তার বয়স 20 বছর থেকে কম, তখন সে আর রাজি হয় না, বলে তোমার মা বাবা লাগবে। এখন টমের মা বাবা তো চিনে। টম এত দুঃখ পায় এবং সে তার গাড়িটা বিক্রি করে একটা দোকান নেয়। সে দোকানটাকেই সে ফ্যাক্টরি বানাবে। পরের দিন সে ম্যানেজার ও কিছু লোক আসে। তারা টমের ফ্যাক্টরি দেখে বলে, তোমার এই ফ্যাক্টরি তেমন পরিষ্কার নয়, যাই হোক তুমি যখন এই বয়সে চেষ্টা করছো, আমি হেড অফিসে কথা বলে দেখব। পরের দিন হেড অফিস থেকে একটা রিপোর্ট আসে, কিন্তু রিপোর্টটা যখন প্রিন্ট হচ্ছিল, রিপোর্টের শেষের লাইনগুলো বের হওয়ার সময় প্রিন্টারের কালি শেষ হয়ে যায়। আর শেষের লাইনগুলোতে কী লেখা ছিল তা তারা বুঝতে পারছিল না। টম রোদে গিয়ে যখন কাগজটার লেখা দেখার চেষ্টা করে, তখন সে দেখে বুঝতে পারে হেড অফিস তার সাথে ডিল করতে চায় এবং তার আবেদন অনুমোদিত হয়েছে। টম খুশি হয়, এবার তার চেষ্টা বিফলে যায়নি। 1 মাসের মধ্যে 72,000 প্যাকেট রেডি হয়ে যায় এবং সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় 7-Eleven কোম্পানির গোডাউনে। 7-Eleven গোডাউনে পৌঁছতে তাদের একটু দেরি হয়। দেরি হওয়ার কারণে সেখানকার ম্যানেজার তার পণ্য গোডাউনে ঢুকানো যাবে না বলে দেয়। টম ম্যানেজারকে বলে, এটা আমার প্রথম ডেলিভারি, আমি দিনরাত এক করে এইগুলো তৈরি করেছি, দয়া করে প্যাকেটগুলো ভিতরে ঢুকিয়ে দিন। তার কথায় ম্যানেজারের দয়া হয় এবং গাড়ি থেকে প্যাকেটগুলো গোডাউনে ঢুকতে থাকে। অবশেষে টমের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সে এক জায়গায় বসে তার বাবাকে ফোন করে ঠান্ডা গলায় বলে, তোমরা দেশে এসে যাও, এখন সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই দৃশ্য দেখিয়ে মুভি এখানে শেষ হয়। আর আমি তোমাদের বলেছিলাম এই ছেলেটার আসল ছবি দেখাবো, তো এই হচ্ছে ছেলেটার আসল ছবি। ভিডিওটা ভালো লাগলে একটা অনুরোধ রইল, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যেন কোনো নতুন ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন সাথে সাথে তোমার কাছে চলে যায়। তোমাদের এক একটা লাইক সাবস্ক্রাইব আমাকে আরও ভালো মুভির এক্সপ্লেন ভিডিও আনার মানসিক শক্তি দেয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।